নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রোম্যান্স। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সমীরই প্রথমে কথাটা তুললে। তার মতে এই যে রোম্যান্স, প্রেম, ওসব নোভেলিয়ানা, কেবল নোভেলেই ঘটে, বাস্তব জীবনে ওদের অস্তিত্ব নেই। তাতে সুধীরও যোগ দিল বলে মনে হলো। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতেই মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছল অন্য সব দিনের মতো। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ আলোয়ান মুড়ি দিয়ে আরাম কেদারায় টান হয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত কোনো তর্কেই তিনি যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়েই একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো, তোমরা এতক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম। কথা কইনি বটে, কিন্তু যখন কথাটা উঠেছে তখন বলি শোনো। রোম্যান্স আছে, এবং খুবই আছে। জীবনটাই তো একটা প্রকাণ্ড রোম্যান্সে। সে চোখে দেখে কজন? দেখবার চোখই বা আছে কজনের? আচ্ছা, চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক। শোনো, তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার, মাস চারেক হলো যোগ দিয়েছেন। তাকে একটু অদ্ভুত ধরনের লোক বলে আমাদের সকলেরই মনে হয়েছে। ব্রিজ, টেনিস, বিলিয়ার্ড, দাবা কোনো খেলাতেই কোনোদিন তিনি যোগ দেননি। খুব বেশি মেশামেশি বা গল্পও কখনো তাকে করতে দেখা যায় না। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগেই উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটা জিনিস আছে যাতে ক্লাবের সকলে তাকে পছন্দ করে। তিনি না এলে কেন তিনি এলেন না সে সম্বন্ধে আলোচনা হয়। এবং আর একটা জিনিস, যা আদৌ ক্ষুদ্র ব্যক্তিত্বের পরিচায়ক নয়, সেটা এই যে তিনি উঠে চলে গেলে তার পেছনে তার সম্বন্ধে মন্দ কথা কেউ কোনোদিন বলতো না। ইতিমধ্যে চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। রমেনবাবু চা পান শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। বছর কয়েক আগে আমি তখন একটা স্বদেশী ব্যাংকের শেয়ার বিক্রি ও প্রচারের কার্যে ঢাকা যাই। সেই প্রথম ও অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিয়ে যাইনি বলে এক দফা পদ্মার স্টিমারে, তারপর ট্রেনে শীতে হিহি করে কাঁপতে কাঁপতে রাত 9:30-10টার সময় গিয়ে ঢাকায় পৌঁছলাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা পরিচয়পত্র দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল। নাম এখানে করবার আবশ্যক নাই। তারই বাসায় গিয়ে উঠব, এরকম কথা ছিল। আমি যখন সে বাড়ি গিয়ে পৌঁছলাম তখন রাত 10:30টার কম নয়। বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডের বাঁ ধারে ফুলবাগান, জাফরিতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলো আঁধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুটে রয়েছে। এসব গাড়িতে বসেই কৌতূহলের সঙ্গে চেয়ে চেয়ে দেখছিলাম। গাড়ি থামতেই একজন হিন্দুস্থানি দারোয়ান রুটি সেঁকা ফেলে গাড়ির কাছে এসে সেলাম করে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করে জানলাম উকিলবাবু কি কাজে কুমিল্লাতে গেছেন। আজ 3-4 দিন বাড়ি ছাড়া, কবে আসবেন তা ঠিক নেই। কোচম্যানকে গাড়ি ফেরাতে বলেছি, ডাকবাংলোতেই অগত্যা উঠব। একটি ছেলে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। সঙ্গে সঙ্গে সেই দারোয়ানটিও এলো। সে যে ইতিমধ্যে কখন বাড়ির মধ্যে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি। ছেলেটি বললে, বাবা কাল সকালেই আসবেন, আপনি যাবেন না, শুনলে বাবা দুঃখ করবেন। রামদিন, বাবুর জিনিসপত্র নামিয়ে দাও। সুতরাং রয়ে গেলাম। আহার ও শয়নের ব্যবস্থা সুন্দর হল। সারাদিনের পরিশ্রমে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকালে উঠে বাইরের বারান্দাতে বসে কাগজ পড়ছি, গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মধ্যে ঢুকল। আজ সকালের ট্রেনেই উকিলবাবুর আসবার কথা ছিল, তাই তার গাড়ি স্টেশনে গিয়েছিল তাকে আনতে। গৃহস্বামী গাড়ি থেকে আমায় দেখে নেমে আমার পরিচয় জেনে খুব খুশি হলেন, নানাভাবে আপ্যায়িত করলেন। রাত্রে কোনো কষ্ট হয়েছে কিনা সে কথাটা অন্তত 10 বার এমনভাবে জিজ্ঞাসা করলেন যে মনে হলো রাত্রে কষ্ট হয়নি বললে তাকে হতাশ করা হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে পড়লাম সে বাড়িতে। রাত্রে আমার আহারের স্থান হলো বাড়ির মধ্যে দাওয়ায়। পরের দিন সকালে আমার বাইরের ঘরে একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ ডাগর ডাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে, মুখ দেখে বুদ্ধিমতী মনে হয়। চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি খুকি এ বাড়িরই না? নাম কি তোমার? সে হেসে বললে, বীণা। তারপরই সে চলে গেল। পরের দিন সকালে সেই মেয়েটি আবার চা নিয়ে এলো। এদিন সে অত শীঘ্র চলে গেল না। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি স্কুলে পড়ো না? সে বললে, আমি মিডফোর্ড গার্লস স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? এবার 4th ক্লাসে উঠেছি, এই জানুয়ারি মাসে। কি কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা ওই পথ ধরেই বেয়ে চলল। বিকালে সে আপনি আবার এলো, আমার ঘরের চেয়ারটার হাতলের ওপরে বসল। বলল, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো দেখি? আপনার নাম দেখেছি, আমাদের বাড়িতে মাসিকপত্র আসে, তাতে আছে। কই, কোন মাসিকপত্র আনো তো দেখি। বীণা 2-3খানা মাসিকপত্র নিয়ে এলো। একটাতে আমার বিদেশি ব্যাংক ও আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছিল বটে। সেইটা বীণা খানিকক্ষণ ধরে পড়ল, তারপর সেটা মুড়ে রেখে এ গল্প ও গল্প করতে লাগল। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম, সবগুলোর উত্তর দিলে। ঢাকা মিউজিয়াম দেখতে যাবার ইচ্ছা ছিল। বিকালটায় কিন্তু বীণা অনেকক্ষণ ধরে ঘরে বসে রইল। মিউজিয়াম দেখতে না যাওয়া হলেও কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাত্রে কি জন্যে ঘুম ভেঙে গিয়েছিল। কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। 2 tangents can be drawn to a circle from an external point and they are equal and also subtend. ভারী আশ্চর্য লাগল। বীণা নিশ্চয়ই নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রির ট্যানজেন্ট কোনো স্কুলেই পড়ানো হয় না। তাছাড়া সেটা বীণার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4টে বেজেছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছা হলো। সকালে বীণা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, বীণা, শেষ রাত্রে কে জিওমেট্রি পড়ছিল বাড়ির মধ্যে? তুমি? বীণা হেসে বললে, আমি না, ও দিদি, এইবার ম্যাট্রিক দেবে। এই সামনের বুধবার থেকে এক্সামিন বসবে কি না? আমি বললাম, কই, তোমার দিদি ম্যাট্রিক দিচ্ছেন সে কথা তো শুনিনি। স্কুলের গাড়িতে তো তুমি একলাই যাও দেখেছি। বীণা হেসে গড়িয়ে পড়ে আর কি। বললে, বারে, বেশ লোক তো আপনি। দিদি তো অ্যালাউ হয়ে বাড়ি বসে পড়ছে, ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুলের গাড়িতে পড়তে যাবে? কথাটা বীণা ঠিকই বলেছে, তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয় বটে। সেদিন বিকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগল, তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বীণাকে নামতে দেখলাম না, কিন্তু আরেকটি মেয়ে নামল। বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী, লাল পাড় সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল শুভ্র বাহু দুটি যেন হাতির দাঁতে কুঁদে তৈরি।
একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে দেখে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকল। সন্ধ্যার একটু আগে বিনা এসে বললে, চা এখন আনবো না বেরিয়ে এসে খাবেন? পরে একটু থেমে বললে, দিদিকে আজ দেখেছেন না? আমি তখনও ঠিক করতে পারিনি যে স্কুলের গাড়ির সেই মেয়েটি বিনার দিদি। পূর্বেই বলেছি, বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে। সে আমার মুখ দেখেই ব্যাপার বুঝে নিয়ে বললে, আজ বিকালে স্কুলের গাড়ি থেকে যে নামলো, ওই তো দিদি। আমি তো আজ স্কুলে যাইনি। দিদি ঋষি টানতে স্কুলে গেছিল যে ওবেলা। পরে সে বললে, দিদি আমাকে জিজ্ঞেস করছিল বাইরের ঘরে ও ভদ্রলোকটি কে রে? মনে মনে অভিমানে বড় ঘা লাগল। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ ৬-৭ দিন যে আমি তার বাপের বৈঠকখানার একখানা চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে এ হতভাগ্যের সম্বন্ধে সে সংবাদটুকুও কি তার কর্ণগোচর হয়নি? দিন ২ কেটে গেল। এ কয়দিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলাম, তাতে ঠিক সময়ে স্নানাহার হয়ে উঠত না কোনোদিনও। সুতরাং বিনার সঙ্গে দেখা হবার সময় হতো না। তৃতীয় দিন সকালে বার হয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এলাম। বারান্দাটাতে বসে একটু বিশ্রাম করছি, অপ্রত্যাশিতভাবে বিনা ঘরে ঢুকে হাসি মুখে বললে, ঠাকুর দুবার, তারপর আমি দুবার আপনাকে ডাকতে এসে ফিরে গিয়েছি। আপনার খিদে তেষ্টা কিছুই পায় না? কোথায় ছিলেন সারা দিনটা? আমি কৈফিয়ত দেবার আগেই সে আবার বলে উঠল, মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চা নিয়ে আসি। বাবা এখনো কাছারি থেকে ফেরেননি, গরম জল চড়ানোই আছে। অল্প পরেই সে চা নিয়ে এসে অভ্যস্তভাবে সামনের চেয়ারের হাতলটার ওপর বসে অনর্গল বকে যেতে লাগল। সব কথার উত্তর পাবারও প্রত্যাশা সে রাখে না, আপনা আপনি বেশ বলে যেতে পারে। বললে, ভারী মজা হয়েছে। আমি আপনার একটা লেখা দিদিকে দেখিয়ে বললুম, পড়ে দেখো তো। দিদি পড়তে গিয়ে বুঝতে পারে না, দাঁড়ান সেখানে আনি। আমার উত্তরের অপেক্ষা না করেই সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন আর সে বাইরের ঘরে দেখা দিলে না। বিনার খামখেয়ালি ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি কিছুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু। আমায় দেখিয়ে বললে, এই নিন, দিন দিকি বুঝিয়ে। লাল পেন্সিলে দিদি দাগ দিয়ে দিয়েছে জায়গাগুলো। সেই মাসের বঙ্গবন্ধুতে আমার যৌথ ব্যাংক ও মধ্যবিত্তের কর্তব্য বলে প্রবন্ধটা বেরিয়েছিল। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটি মেয়েকেও তাক লাগিয়ে না দিতে পারলাম, তবে অনবরত দিন ১৫ ধরে ইম্পিরিয়াল লাইব্রেরি যাতায়াত এবং নানান ইয়ারবুক নাড়াচাড়া করবার সার্থকতা আর কি হলো। বিনা বিকেলবেলা একখানা খাতা হাতে নিয়ে এসে বললে, চাটা খেয়ে নিন, নিয়ে দিদির ট্রান্সলেশনটা হয়েছে কিনা দেখে দিন তো। দিদি বললে আপনাকে দেখাতে। সেটা হাতে নিয়ে দেখলাম, বেশ গোটা গোটা মুক্তোর ছাঁদের লেখাটা বটে, কিন্তু ট্রান্সলেশনটা বিশেষ উঁচু দরের নয়। কাজেই যখন বিনা বললে, ধরুন ২০ নম্বর আছে, কত নম্বর দেবেন আপনি? তখন একটু আমতা আমতা করে বললাম, নম্বর? তা এই ধরো, অবশ্যই বাংলাটা খুব শক্ত, তা ধরো এই ৪ কি ৫ দিতে পারি। মোটে? তবেই হয়েছে। দিদি তাহলে এবার ইংরেজিতে ফেল। ফেল টু, ফেল টু। কথাটা শেষ করেই সে মুখে হাতখানা চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, না না, ফেল কেন হবেন? আর একটা সোজা দেখে করলেই। এটা বেজায় শক্ত কি না? বিকেলে এসে বিনা বললে, দিদি বলে দিলে আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, পারবেন তো? খুব খুব, নিয়ে এসো না কাল থেকে, কেন দেখে দেব না? সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ এক রাশ করে ইংরাজি ও বানানের ভুল সংশোধন করা।
বেশ হাতের লেখাটি, কিন্তু খাতার শেষে গোটা গোটা ছাঁদে আমার নেপথ্য পথবর্তিনী ছাত্রীর নাম লেখা থাকে প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের পর বৈকালের দিকে সেদিন খুব বৃষ্টি হলো। উকিলবাবুর বাড়ির সামনে একটা বটগাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দাটাতে বসে সেদিকে চেয়ে আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। কতদিন যাইনি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়, তবুও যখন নববর্ষা নামে বৃষ্টি সজল বাতাসে এখান থেকে ৩০০ মাইল দূরে সেই গ্রামখানির ভিজে মাটির গন্ধ যেন ভাসিয়ে আনে। মনে হয় আমার ছোট ভাই অন্তু হয়তো এতক্ষণ আমাদের উঠানের বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়ে খেলা করছে। গোঁসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণ তাদের মজলিস বসেছে। তখন মন বড় খারাপ হয়ে যায়, ইচ্ছা হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে উঠি। উকিলবাবু কয়েকদিন রক্তাধিক্যের অসুখ হওয়ায় বাড়ির মধ্যেই ছিলেন, কাছারিও যাননি। তিনি ঝড় বৃষ্টি থামবার পরে বারান্দাতে এসে আমার পাশে একটা আরাম কেদারায় বসে নানা গল্প করতে লাগলেন। বেশ অমায়িক স্বভাবের ভদ্রলোকটি। বললেন, কদিন আপনার খোঁজ খবর করতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো আপনার? হ্যাঁ, দেখুন, বীণা বলছিল আপনি প্রতিমা ট্রান্সলেশন রোজ দেখে দেন। কীরকম বুঝছেন, পাস টাস করবে? ইংরাজিটা তেমন জানে না। যদি কিছু না মনে করেন তবে আপনাকে একটু অনুরোধ করি, মেয়েটিকে একটু করে দেখবেন আপনার সময় মতো। শুধু ইংরেজিটা দেখে দিলেই। ওর মাস্টার ছিল, হঠাৎ মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারি মাসে বাড়ি চলে গেল, আর এলো না। ওবিসি যদি আপনার। বলা বাহুল্য, আমাকে এ বিষয়ে রাজি করতে তার যতটা বাক্য ব্যয় করার প্রয়োজন ছিল তিনি তার চেয়ে যেন একটু বেশিই করলেন। তারপর দিন দুই কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে নয় দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে থাকে বীণা। কোনো কোনো দিন সেও থাকে না। ধরনটি ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারখানাতে বসল। ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে বললে, আমি পারবো না, এটা বদলে দিন। আমি বললাম, এমন আর শক্ত কি, করে দেখবে এখন সোজা। সে পুনরায় ঠিক সেইভাবে হেসে বললে, না, আমি পারবো না, আপনি বদলে দিন। যে সুরে সে কথাটা বললে সেটি অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। বদলে দিলাম বটে, কিন্তু ভাবলাম মেয়েটি একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করেই প্রতিমা খাতাপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামল। এ অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া উচিত হবে না বুঝে চুপ করে বারান্দায় আরাম কেদারাটাতে বসে আছি। পেছনে দোর খোলার শব্দ হলো। চেয়ে দেখি আগে বীণা, পেছনে প্রতিমা ঘরে ঢুকছে। প্রতিমার আগমন অনেকটা অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময়টি ছাড়া প্রতিমা অন্য কোনো সময়ে আমার এখানে আসেনি কখনো। বীণা ঘরে ঢুকেই বললে, কেমন বৃষ্টি নেমেছে মাস্টারমশাই। এসো এসো, ভিজতে ভিজতে এলে যে। দিদি বললে আপনি একলাটি বসে আছেন, তাই চল গিয়ে গল্প। প্রতিমা তার দিকে ভ্রুকুটি করে বললে, আমি? পূর্বে ও কথাটা মনে হয়েছে, এখনও মনে হলো প্রতিমা যে সুন্দরী তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপ খাওয়া শুভ্র বাহু দুটির নিটোল গঠনের দিকে চেয়ে একথা মনে মনে অস্বীকার করতে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত তার দুটি চোখ ও ভুরু দুটির একটি বিশেষ ভঙ্গি। সেটা কি তা ঠিক মুখে বোঝানো যায় না, অথচ যে ধরনের সৌন্দর্যে মনের মধ্যে একটা অব্যক্ত অভাবের বেদনা সৃষ্টি করে, ওর মুখের সৌন্দর্যটা ঠিক সেই ধরনের। প্রতিমা বললে,
একলা বসে থাকতে আপনার খুব ভালো লাগে না? বসে বসে লেখেন বুঝি? উহ, কি শক্ত লেখাই লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ গ্রাফ, সেন্সাস রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? মুখস্থ কি আর থাকে? ও সব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে একটা সচল ইয়ারবুক হয়ে উঠব যে। আচ্ছা, আপনার দেশ কোথায়? অনেক দূর, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে ম্যাট্রিকে? প্রতিমা মৃদু হেসে বললে, জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা জানি। বীণা বললে, আমাদের ক্লাসের জিওগ্রাফিতে বর্ধমানের জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে, না মাস্টারমশাই? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। প্রতিমা বললে, কয়লার খনি দেখেছেন আপনি? আচ্ছা, ও কি করে হয়? কয়লার খনির উৎপত্তির কথা এসে পড়াতে স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্ম কথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগ বিভাগ, সূর্য ও প্রাণীর জন্মের ইতিহাস, জীবাত্মা ও অধুনালুপ্ত অতিকায় জীবদিগের বিবরণ ইত্যাদি। একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এসব মহিমাময় বৈজ্ঞানিক রোম্যান্স। যেন একদিকে শাশ্বতী নারীর কমনীয়তা, অন্যদিকে পুরুষের বিশাল প্রসারতা ও উদার কল্পনার প্রতীক। প্রতিমা খুব মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে এ প্রশ্ন ও প্রশ্ন জিজ্ঞাসা করছিল। শেষ হয়ে গেলে বললে, আমি এসব কথা শুনিনি তো কোনোদিন, স্কুলে কেউ তো বলে না। ওরা চলে গেল। বাইরে গিয়েই প্রতিমা বীণার দিকে চেয়ে নিচু গলায় শাসনের সুরে বলছে কানে গেল, ওরকম মাস্টারমশাই মাস্টারমশাই বলছিলি কেন বীণা? ভারী খারাপ শোনাচ্ছিল কানে। উনি কি আমাদের মাইনে নিয়ে পড়ান? কয়েকদিন পরে হঠাৎ আমি কলকাতায় ফেরবার জরুরি তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা ছাঁদা চলছে, বীণা এসে বললে, আপনারা যাওয়া হবে না? বেশ তো আপনি, ভরা অমাবস্যা মাথায় বুঝি বাড়ি থেকে বেরুতে আছে? দিদি বলে দিলে, মাস্টার এই রমেনবাবুকে বারণ করে আয়, কাল যাবেন এখন। খুলুন বিছানা, ধরব? সেদিন অমাবস্যা কাটবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে এক কাণ্ড ঘটল। 10টার গাড়িতে আমি যাব, উকিলবাবুও আমার সঙ্গে যাবেন তার কী কাজে ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারেই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে মাঝের বারান্দাতে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকের রান্নাবান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিলেন। সে একটু বেলায় আরম্ভ করিয়েছে ঠাকুরকে দিয়ে। এই তুচ্ছ বিষয় নিয়ে, বিশেষ করে আমি সেখানে একজন বাইরের লোক, আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন, যাতে করে আমি অত্যন্ত সংকোচ বোধ করলাম। আমার দিকে চেয়ে চেয়ে তিনি বলতে লাগলেন, দেখলেন রমেনবাবু আজকালকার মেয়েদের? আমি ওকে কাল রাত থেকে বলছি, সকালে আমরা যাব, সব যেন ঠিক থাকে। দেখছেন তো একবার কাণ্ডখানা। বলি, এটা কি ঝোল নাকি ছাই? এটা এর নাম ঝোল? না, আমি সত্যি বলছি রমেনবাবু, আমি আজকালকার ওসব বিবি সাজা পছন্দ করি না একেবারেই। খুব হয়েছে পড়াশুনোর, আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনে এসব কথা হওয়াতে হয়তো নেপথ্য পথবর্তিনী প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চাইছিল। কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক, তিরস্কারের পর সে আর আমাদের সামনে পরিবেশন করতে বেরুল না। অত্যন্ত ভারী মন নিয়ে নিজের ঘরটিতে ফিরে এলাম। একটু পরেই বিনা চায়ের কাপে এক কাপ দুধ নিয়ে এসে বললে, দুধ মিছরি খেয়ে নিন। দুধ মিছরি কেন বলো দেখি? আমাদের বাড়িতে নিয়ম আছে, বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবার সময় তাকে দুধ মিছরি খেতে দিতে হয়। ওপরের ঘরে বাবাকে দিয়ে এলাম, দিদি বলে দিলে রমেনবাবুকেও দিয়ায় বাইরের ঘরে। গত 3 দিন প্রতিমার সঙ্গে আমার দেখা হয়নি।
আজ এইমাত্র এই যা খাবার সময় দেখা হয়েছিল, তাও অতি অল্পক্ষণের জন্য। যাবার সময়ও দেখা হলো না, শুধু বিনা বিছানাপত্র গাড়িতে ওঠাবার সময় কাছে কাছে ছিল। আমার মনে কয়েকদিন ধরে একটা সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বিনা, আচ্ছা একটা কথা বলি, তোমার মাকে তো দেখতে পাইনি কোনোদিন। তিনি... আমার মা 1 মাস হলো মামার বাড়ি গিয়েছেন ছোট মামার বিয়েতে। এই বুধবার আসবেন। আর দিদির মা নেই, দিদির ছেলেবেলাতেই... প্রতিমা তোমার আপন বোন না? বিনা ঘাড় নেড়ে হেসে বললে, বারে, একদিন আছেন তাও জানেন না বুঝি? আপনার মন থাকে কোথায়? একদিন তো আপনার সামনে এ কথা হয়ে গিয়েছে। কবে পূর্বে একথা উত্থাপিত হয়েছিল মনে না হলেও এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল। তাই বিনা ও প্রতিমার মুখের গড়নে এতখানি তফাৎ। কথাটা অনেকবার মনে হলেও ঠিক কিছু ধারণা করতে পারিনি এতদিন। অত্যন্ত অন্যমনস্কভাবে উকিলবাবুর সঙ্গে তার গাড়িতে উঠে বসলাম। আজ কয়দিনের তো জানাশোনা, কিন্তু চলে যাবার সময় মনে হতে লাগলো প্রথম এসে এই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার ঠিকা গাড়ি ঢুকেছিল, সেদিন আজ অনেক দূর পেছনে পড়ে গিয়েছে। আজ এই বাড়ির প্রতি জিনিসটা, ওই পাতাবাহারের গাছটা, বাইরের উঠানের ওই পুরানো ইদারাটা, সব যেন হঠাৎ বড় প্রিয় হয়ে উঠেছে। যেন নীড়হারা বিহঙ্গ নিঃসীম শূন্যে মুক্ত পক্ষে উড়তে উড়তে কোথায় নীড়ের সন্ধান পেয়েছিল, যে নীড়ে তার কোনো দাবি দেওয়া নেই, শুধু মনের মধ্যেকার একটা অনির্দিষ্ট নির্ভরতার ভাবে সেই মিথ্যা অধিকারের কথাটা স্মরণ করিয়ে দিত মাত্র। তাই আজ ছেড়ে যাবার বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বে তার নিজের কাছে পরিস্ফুট হয়ে উঠেছে যে সে অধিকারের বার্তাটা কতটা অসঙ্গত ও ভিত্তিশূন্য। দেশে ফিরে অল্প কিছুদিন থাকবার পরেই কয়েক মাস একরকম কেটে গেল। পূজার পরে কার্তিক মাসের প্রথমে হঠাৎ অফিসের হুকুম হলো আবার ঢাকা যাবার। এবার যখন গোয়ালন্দ থেকে স্টিমারে উঠলাম, তখন আগেকার মতো ভিড় ছিল না। পদ্মাবক্ষ শান্ত স্থির, চরে চরে কাশের বন ঘন সবুজ, আকাশের রং তিসির ফুলের মতো নীল। নারায়ণগঞ্জ পর্যন্ত ভারী আরামে কাটল। ঢাকায় নেমে কিন্তু বিনাদের ওখানে না গিয়ে ডাকবাংলোয় উঠলাম। নানা কারণে এবার বিনাদের বাড়ি উঠতে পারা গেল না। বারবার অনাহুতভাবে তাদের ওখানে গিয়ে উঠলে তারাই বা কি মনে করবে? হয়তো এবার আমার সেখানে যাওয়াটা তারা পছন্দ নাও করতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশুনো করে আসা যাবে। এখন আবার জ্যোৎস্নাপক্ষ ঘুরে এলো। ডাকবাংলোর কম্পাউন্ডের হাসনা ঝোপের মিঠা মৃদু সৌরভ ভরা ঝিরঝিরে বাতাসে বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই মনে ওঠে। একবার মনে হচ্ছিল এই অপরিচিত ঢাকা শহরটিতে এমন কেউ আমার আপনার জন আছে, যদি সে জানে আমি ঢাকাতে এসেছি এবং লক্ষ্মী ছাড়ার মতো ডাকবাংলোয় উঠে দাড়িওয়ালা বাবুর্চির শিরাবহুল হস্তের ডাল ভাত ও শুরু আহার করছি, তো মনে মনে ভারী দুঃখিত হবে। কারণ আমি জানি আমার আহারের কিছুমাত্র অনিয়ম হলে তার সহ্য হয়নি। নানা অনুযোগ করে ঠিক সময় খেতে বাধ্য করেছে। কিসে আমার স্বাচ্ছন্দ্য বাড়ে তার জন্য অলক্ষ্যে কত চেষ্টা ছিল তার। একবার মনে হচ্ছিল এসব চিন্তার সার্থকতা কি? অতিথির প্রতি সৌজন্যকে অন্য কিছু বলে মনে করবার অধিকারই বা আমায় কে দিয়েছে? দিন 15 ঢাকায় কেটে গেলেও বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না ইচ্ছে করি। কিন্তু শেষ পর্যন্ত শুধু ভারত মাতা ব্যাংকের শেয়ার বিক্রি এবং কালু ঝমঝম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব ও একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকালের দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিন্ত মনে বেড়াতে গেলাম। যেন এই পথ দিয়েই কাজের খাতিরে যেতে যেতে একবার দেখে আসা গেল কে কেমন আছে। গেটের মধ্যে ঢুকে চোখ পড়ল
বাড়ির ওপরের ঘরে সব জানালা বন্ধ। উকিলবাবুর অফিস ঘরের সামনে রামধনিয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। বাইরে কোথাও একটা কি করা যায় বা কাকে ডাকবো ভাবছি, এমন সময় উকিলবাবুর পুরনো খানসামা ছকু বাজার থেকে কি কিনে নিয়ে গেট দিয়ে বাড়ি ঢুকেই আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাবু, আপনি? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই। বাবু কোথায়? আপনি শোনেননি? জানেন না কিছু? পরে সে একে একে যা বলে গেল তা সংক্ষেপে এই যে, গত ভাদ্র মাসে উকিলবাবু রক্তাধিক্য রোগে হঠাৎ হার্টফেল করে মারা যান। তার ওপর বিপদ, বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরেই তার মাথা খারাপ মতো হয়ে গিয়েছে। তিনি আছেন তার মামার বাড়ি। বীণাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সেইখানেই আছেন। বর্তমানে এ বাড়িতে রঘু মিশির দারোয়ান আর সে ছাড়া কেউ থাকে না। অন্য চাকর বাকরে জবাব হয়ে গিয়েছে। ডাকবাংলোয় ফিরে সেদিন কোনো কাজে মন গেল না। প্রতিমার কথা ভেবে আমার মন করুণায় পূর্ণ হয়ে গেল। ডাকবাংলোর নির্জন বারান্দার অন্ধকারটাও যেন অশ্রু সজল হয়ে উঠল ওর নানা ছোটোখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রির কাজটা যে পরিমাণে হওয়া উচিত ছিল তা হয়নি। সকাল সন্ধ্যায় সবসময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়াই আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠাই। দিন পাঁচেক পরে সেদিন সকালে স্নান করে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় ডাকবাংলোর বেয়ারা বললে, আপকো পাস এক আদমি আনে মাংতা হ্যায়। একটু পরেই দেখি উকিলবাবুর বাসার ছকু খানসামা বেয়ারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহের সুরে বললাম, কি মনে করে? ছকু বললে, পরশু ছোট দিদিমণি বাড়ি এসেছেন মার সঙ্গে। আপনি বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিলেন ডাকবাংলোয় গিয়ে দেখে আয় তিনি আছেন কি না। থাকলে আমাদের বাড়ি অবিশ্বাসী করে একবার আসতে বলে আয় আমার নাম করে। আজই বিকেলে যেতে বলে দিয়েছেন। আমি তাকে বলে দিলাম অফিসের কাজ সেরে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। বিকেলে যখন বীণাদের বাড়ি গেলাম তখন সন্ধ্যা হবার খুব বেশি দেরি ছিল না। রাস্তার ধারে ধারে আলো দিয়েছে। মোড়ে মোড়ে ফিরিওয়ালা চাই গরম গরম বাখরখানি বলে হেঁকে যাচ্ছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরে বীণা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদু স্বরে জিজ্ঞাসা করলে, আপনার শরীর ভালো আছে? একরকম মন্দ নয়। তোমাদের সব? বীণার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। কথাটা জিজ্ঞাসা না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনাসূচক গোটাকতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু ওই জন্যেই আমি বীণাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজে দুর্বলতাটুকু সামলে নিলে যে তাকে আমি মনে মনে সাধারণ মেয়েদের চেয়ে উচ্চ আসনে স্থান না দিয়ে পারলাম না। চোখ মুছে নিয়ে বললে, আপনি এসে উঠেছেন কোথায়? ডাকবাংলোয়? আচ্ছা, এইবার তো আমরা এসেছি। জিনিসপত্র নিয়ে এখানে চলে আসুন কাল সকালে। বীণা কথাটা এমন হুকুমের সুরে বললে যে হঠাৎ তার প্রতিবাদ করা সম্ভবপর নয়। অন্য কথা তুলে সেটা চাপা দেবার জন্য নানা অনাবশ্যকীয় কথা ওঠালাম, যেন প্রধানত সেইগুলো জানবার আগ্রহেই আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এ প্রশ্নটা অনেকবার মুখে এলেও এতক্ষণের মধ্যে কি জানি কেন একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করে উঠতে পারিনি। বীণা বললে, দিদি এখনো সারেনি। বড় মামাবাবু সঙ্গে করে চুনা নিয়ে গেছেন, সেইখানেই আছে। কেবল আপন মনে বসে বসে কি ভাবে, এছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই। কিন্তু খায় না, দায় না, শুতেও চায় না, বেড়াতে যেতেও চায় না। কেবল রাত দিন বসে বসে কি ভাবছে, ওই তার রোগ। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়ে। বীণা বললে, শুধু পরীক্ষায় পাশ নয়,
সে অনেক কথা, আপনাকে বলতে আর কি, আপনি ঘরের লোক। দিদি পরীক্ষা দেওয়ার পর বাবা তার এক সম্বন্ধ ঠিক করলেন। চাটগাঁয়ের উকিল, হাতে পয়সা আছে, কিন্তু তেজ পক্ষের বর, বয়স 40-এরও ওপর। দিদি সব শুনেছিল, কিন্তু কিছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবার ইদানিং কেমন হয়েছিল জানি নে, দিদিকে একেবারে যেন বিষ নজরে দেখতেন। দিদি শেষের আগে পড়ে খবরের কাগজ দেখে কোথাকার স্কুলে মাস্টারি দরখাস্ত করে, চাকরিও পায়, কিন্তু বাবার হাতে তাদের চিঠি এসে পড়ে। তারপর সে কি অপমান আর কি কাণ্ড। তারপরই পরীক্ষায় ফেল হলো, সে আবার এক কাণ্ড। বাবা হঠাৎ মারা না গেলে এ বিয়ে ঠিক হতো। এই সব গোলমালে দিদি যেন কেমন হয়ে গেল। চিরকাল সে ভারী অভিমানী। দিদির কোনো দোষ ছিল না, সে যে মাস্টারি দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে আর থাকতে না পেরে। তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল, এবং কিছুক্ষণ পরে পুরানো দিনের মতো নিজের হাতে চা ও ঝির হাতে জলখাবারের রেকাবি আর জলের গ্লাস নিয়ে ঘরের টেবিলে রেখে বললে, আসুন দেখি, খেয়ে দেখুন তো চাটা। তবে কি আর আপনার ডাক বাংলোর বাবুর্চির মতো হয়েছে? বিনা আগেকার চেয়েও সুশ্রীব ও মাথায় বড় হয়ে উঠেছে, তবে ওর ধরনগুলো ঠিক আছে, একটুও বদলায়নি। বেশ লাগে ওকে। ওঠবার সময় বিনা বললে, কিন্তু আপনি কাল সকালেই আসবেন তো? আমি মাকে বলেছি, আপনি না এলে ভারী রাগ করব, কিন্তু বলে দিচ্ছি। কাল রঘু মিশিরকে সকালে ডাকবাংলোয় পাঠিয়ে দেব এখন। আমি তাকে বুঝিয়ে বললাম, এবারকার অফিসের কাজ শেষ হয়ে এসেছে, বেশি দিন আর ঢাকায় থাকতে হবে না, অল্প দিনের মধ্যেই কলকাতায় যেতে হবে, বরং এরপর যখন আসব ইত্যাদি। বিনা কিন্তু কিছুতেই শুনলে না। তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না। রাজি হয়ে বললাম, আচ্ছা তবে তাই হবে, তবে একটু দেরি হয়ে যাবে হয়তো, এই বেলা 9টার মধ্যেই আসব। বিনা খুব খুশি হয়ে বললে, আপনার সেই ঘরটাতেই থাকবেন, সকালেই 8টার আগে আমি রঘু মিশিরকে পাঠাবো। চলে আসবার সময় আবার ডেকে বললে, সকালে চা খেয়ে আসবেন না যেন, এখানে এসে খাবেন। ডাকবাংলোয় ফেরবার পথে সেদিন একটা সত্য আমার কাছে বেশ পরিস্ফুট হয়ে উঠল। হঠাৎ বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনে যে উপকরণে গাঁথুনি পাকা ও শক্ত হয়ে ওঠে, ওদের দিক থেকে অন্তত তার কোনো কার্পণ্য তো ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদান যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক স্থলে আমরা বুঝি নে বলেই সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে। ওদের চরিত্রগত সেবা প্রবৃত্তি ও মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল ও কল্যাণ ভরে রেখেছে, তার বাস্তবতা সেদিন নির্জন ডাকবাংলোর বারান্দাতে বসে মনে প্রাণে অনুভব করলাম। সব কথা বুঝিয়ে বলা যায় না, শুধু নক্ষত্রদল যখন অনন্ত অন্ধকারের মধ্যে কাঁপে, রাত্রি অপূর্ব রহস্যময় হয়, নৈশ পাখির ডাক দূর থেকে ভেসে আসে, মনের মধ্যে নাম না জানা উল্লাসে সে সত্যটুকু নিজের কাছে পরিস্ফুট হয়ে ওঠে। ডাকবাংলোয় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন। তিনি ইন্স্যুরেন্সের দালাল, নারায়ণগঞ্জে কাজে এসেছেন এবং সেখানেই আছেন। তার নামে তার একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না, তাকে শনাক্ত করবারও কেউ সেখানে নেই বলে টাকা দিচ্ছেন না। এদিকে তার হাতেও 1 পয়সা নেই। এখন কি করা যায়? খুব ভোরের ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হলাম। যাবার সময় চৌকিদারকে বলে গেলাম, কেউ এসে খোঁজ করলে বলবে যে জরুরি কাজে নারায়ণগঞ্জে চলে গিয়েছি, আজই ফিরব। নারায়ণগঞ্জে কাটল দিন 2। মহা হাঙ্গামা। পোস্টমাস্টার আমাকেও চেনেন না, টাকাও কিছুতেই পাওয়া যায় না। 2-1 যাদের সঙ্গে পূর্বে পরিচয় ছিল, তারা টাকা কড়ির হাঙ্গামা শুনে পেছিয়ে গেলেন। অনেক কষ্টে শেষে কাজ মিটল। ডাকবাংলো ফিরেই অফিসের চিঠি পেলাম,
বিশেষ দরকারি কুমিল্লা যেতে হবে। চিঠি এসে 2 দিন পড়ে আছে, আগেই যাওয়া উচিত ছিল, বিলম্বে কার্যক্ষতি হওয়ার সম্ভাবনা। ডাকবাংলোর চাপরাশি বললে রঘু মিশির 2 দিন এসে ফিরে গিয়েছে। এদিকে ট্রেনের সময় সংক্ষেপ, ফেরবার পথেই বীণার সঙ্গে দেখা করা ঠিক করলাম। কুমিল্লা থেকে যেতে হলো চাটগাঁ, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপরেই ফাল্গুন মাসে আমার ছোট বোনের বিবাহ উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট বোনের বিবাহ শেষ হয়ে যাবার অল্পদিন পরেই মা পড়লেন অসুখে এবং মাসখানেক ভোগবার পর চৈত্র মাসের মাঝামাঝি সেরে উঠলেন। কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। অফিসে আরও 1 মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলেই না, বরং লিখলে শীঘ্র কাজে যোগ না দিলে অন্য লোক বহাল করবে। চাকরিতে ইস্তফা দিয়ে এক লম্বা পত্র লিখলাম সেখানে। তাই এতদিন পরে ভেবে দেখি জীবনের গতি অপূর্ব, অদ্ভুত। এর চেয়ে বড় রোম্যান্সের সন্ধান কেউ দিতে পারে না। বীণাকে যখন বলে আসি পরদিন সকালে তার ওখানে যাব, এমনকি তার মন প্রফুল্ল রাখবার জন্যে তাকে কী সব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম, তখন কে জানত বীণার সঙ্গে দেখা তো আর হবেই না, আমার ঢাকা যাওয়ার পথই একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল। আইন পাশ করে আলিপুর কোর্টে বেরুতে আরম্ভ করলাম। ভবঘুরের জীবন ক্রমে পেছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে বার লাইব্রেরি কক্ষের মক্কেলহীন দুপুরবেলায় মাঝে মাঝে সেসব দিনের নানা কথা মনে পড়ে, তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এই সব স্মৃতিতেই জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জবনে এরাই গায়ক পাখি, ফুল ফলে, সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদেরই নিভৃত নিরান্তরাল থেকে শোনা যায়। বিবাহের অনুরোধে বাড়িতে তিষ্ঠানও দেয়। জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় বিবাহের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠাইমার অনুরোধে তাদের বাসা থেকে রওনা হয়ে বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে একদিন মেয়ে দেখতে গেলাম। বেলতলা রোডে একতলা ছোট বাড়ি, বাড়ির সামনে ছোট্ট একটু কম্পাউন্ড, গেটের ওপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতা গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসবার অল্পক্ষণ পরেই মেয়েকে আনা হলো। তার মুখের দিকে চেয়েই আমি চমকে উঠলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। বীণা? কিন্তু এ কোন বীণা? 4 বছর আগের সে চঞ্চলা বালিকা নয়, অনিন্দ সুন্দরী সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন মেয়েটি বেথুনে ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, পড়াশোনায় বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গিয়েছেন। বীণা চোখ নিচু করেছিল, আমার দিকে চায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বার হয়ে এসে বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন, এরকম পাত্রী অদৃষ্টে জোটা ইত্যাদি। কাউকেই কোনো কথা বললাম না। শুভ দৃষ্টির সময় কাপড় ঢাকা দিয়ে দেওয়া হলো না, এমনিই দুজনে দুজনের দিকে চেয়ে দেখলাম। বীণার মুখের অবস্থা ফটোগ্রাফ নেবার যোগ্য হয়েছিল। অনেক রাত্রে বাসরে সে শাসনের সুরে বললে, আপনি তো আচ্ছা, তলে তলে বুঝি এইসব কুমতলব ছিল? আমি উত্তর দিলাম, আমি বুঝি জানি, মেয়ে দেখবার দিন তো আমি জানলাম, আগে জানতে পারলে তুমি বোধহয় এতে রাজি হতে না, না? বীণা রাগে ঘাড় দুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে। আমার দিকে না চেয়েই বললে, কোথায় ছিলেন এতদিন নিরুদ্দেশ হয়ে, আর এলেন না কেন সেবার? সংক্ষেপে কৈফিয়ত দেবার পর আগ্রহের সুরে জিজ্ঞাসা করলাম, প্রতিমাকে দেখছি না, সে কি এখানে আসেনি আজ? এবার বীণা আমার মুখের দিকে চাইলে, চেয়ে চুপ করে রইল। তারপর সংযত সুরে বললে, জানেন না, দিদি নেই, সেবারই মাঘ মাসে মারা যায়, মাথা তার ভালো হয়নি। আপনার নাম বড় করত,
আমার কাছে কতদিন বলেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।